তুমি কে? আর তুমি আমাকে চিনো কিভাবে? আমি চিনি তোমাকে, আর তুমিও আমাকে চেনো। তোমার আশেপাশেই আছি। আমি চিনতে পারছি তুমি আর কেউ না, আমার কিউট বোন সেতু। ওই শালা, বোন বলা বাদ দিয়া বউ বললেই তো পারিস। সবাইকে কি বউ বানানো যায়? সবাইকে বলতে হবে কেন? শুধু আমাকে বলবা। তোমাকে বলবো কিভাবে? তুমি তো আমার আদরের ছোট বোন। তোকে কয়বার বলবো যে আমাকে আর বোন বলবি না? এরপরে বোন বললে তোর 12টা বাজিয়ে দিব। আচ্ছা বাদ দাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ওকে। আমিও ঘুমালাম, সকালে উঠে বাড়িতে চলে আসব। ঘুম থেকে উঠে দেখি সেতু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই সেতু, এইভাবে ধরে আছো কেন? মামি অথবা অন্য কেউ দেখলে কি ভাববে? কেবল তো এসে একটু জড়িয়ে ধরলাম, আর এরকম করছো কেন? সেতু ছাড়তে চাইনি, আমি জোর করে ছাড়িয়ে নিলাম আর বললাম, তুমি এখানে কি করো? হ্যাঁ, আম্মু ডাকতে পাঠাইলো, তাই আসছি। তুমি যাও, আমি আসতেছি। সেতু মুখটা বেঁকিয়ে চলে গেল আর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে মামির কাছে গেলাম, দেখি মামি অনেক কিছু রান্না করছে। মামি এত কিছু রান্না করছেন, কেউ আসবে নাকি? ফাজলামো করা বন্ধ কর। তুই আসোস, আসার পর যখন চলে যাবি তখন তোর জন্য প্রতিবারই রান্না করি। আমি মিষ্টি একটা হাসি দিয়ে খাবার টেবিলে বসলাম। পাশে সেতু ছিল, তাই সেতুর দিকে তাকিয়ে দেখি মুখটা মলিন হয়ে গেছে। মুখ মলিন হয়েছে হয়তো আমার যাওয়ার কথা শুনে। আমি থাকলে হয়তো কিছুদিন মজা করতে পারতো আমার সাথে। রংপুর চলে যাবা কবে? বিয়ে না করে যাব না মামি, আব্বু পাত্রী দেখতেছে। ওমা, তাই নাকি? চোখের সামনে পাত্রী থাকতে আবার পাত্রী খোঁজা লাগে? কিরে সেতু, মনে মনে কি বলিস? আসলেই বিয়ে করবা? আপনিও না মামি, বিয়ে করলে আপনারা জানবেন তো। খাবার খেয়ে রুমে এসে কাপড়গুলো ব্যাগে তুলতেছি, তখনই সেতু আসলো আর বলল, তোমার সাথে কিছু কথা আছে। আমি শুনতেছি, বলো। আমার হাত ধরে নিয়ে গিয়ে খাটের উপর বসালো আর সেতুর আমার সামনে দাঁড়িয়ে আছে। কিছু সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর সরাসরি আমার ঠোঁট দুটো লেপ্টে নিল ওর ঠোঁটের সাথে। কিছুক্ষণ পর ছেড়ে দিল আর বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আই লাভ ইউ শুভ। আমি স্তব্ধ হয়ে আছি, কি উত্তর দিব ভাবতে পারছি না। আমিও সেতুকে ভালোবাসি, কিন্তু আমাদের বাস্তবতা অনেক কঠিন। আমার মামারা আমাকে অনেক বিশ্বাস করে। উত্তর দাও, কি হলো? সেতু, তুমি পাগলামি করছো কেন? তোমার আমাদের সাথে যায় না, আর আমাদের সম্পর্ক কেউ মেনে নেবে না। মাঝখান থেকে আমাদের যে মধুর একটা সম্পর্ক আছে, এটা নষ্ট হয়ে যাবে। আর আমার মামা মামিদের ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাই না। আর তোমাকে ভালোবেসে তোমাকে নিয়ে হয়তো পালিয়ে গেলাম। পালিয়ে গেলে মামা মামিদের কাছে থেকে আগের মতো ভালোবাসা পাবো না। আর তোমরা উচ্চ ফ্যামিলির মেয়ে, আর আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তোমার আব্বুকে বললে সে কোনো কারণেই রাজি হবে না। এর ভিতর একটা কারণ হলো আমরা নিম্ন মধ্যবিত্ত। আর আমার আরেকটা সমস্যা আছে, যেটার কারণে আমি কোনোদিন হয়তো বিয়ে করতেও পারবো না। ওই সমস্যার কারণ শুনলে তোমার আব্বু আম্মু কেউ রাজি হবে না। আশা করি তুমি বুঝতে পারছো। তুমি এখন অনেক ছোট, আগে বড় হও, তখন সব কিছু বুঝতে পারবা। তুমি যে আমাকে ভালোবাসি বলতেছো, এটা তোমার আবেগ, যেটা বেশি দিন থাকবে না। কিছুদিন পর এই ভালোবাসা শেষ হয়ে যাবে, তখন আর আমাকে ভালো লাগবে না। তুমি তখন কলেজে যাবা, তখন তোমার অনেক বন্ধু বান্ধবী হবে, আর তোমার বন্ধুরা সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে। তুমি তো ঘুরতে পারবে না। তখন মনে হবে কার সাথে প্রেম করি, যার সাথে একদিনও ঘুরতে পারি না। কলেজে যাবা, আমার থেকে অনেক সুন্দর সুন্দর ছেলে দেখতে পাবা, আর তোমাকে প্রপোজ করবে কারণ তুমি অনেক সুন্দর। আর ওই প্রপোজ পেয়ে মনে মনে বলবা, কত সুন্দর সুন্দর ছেলে প্রপোজ করে, আর আমি কিনা পড়ে আছি শ্যামলা একটা ছেলের কাছে। তখন আর আমাকে ভালো লাগবে না, আমাকে তোমার বোরিং মনে হবে। এই শোনো, আমি আর এখন ছোট নাই। আমি সামনে এসএসসি পরীক্ষা দিব, আর যারা 10ম শ্রেণীতে পড়ে তারা ছোট হয় না। আমি বড় হয়েছি, আর আমি সবকিছুই বুঝি। আর তোমাকে আমি সত্যিই ভালোবাসি। এই ভালোবাসা কোনো আবেগ না। আমি তোমাকে 9ম শ্রেণী থেকে ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না বলো? আমার অনেক বড় একটা প্রবলেম আছে। কি সমস্যা আমাকে বলো, আমি সব রকম সমস্যায় মেনে নিব। তোমার মতো কত মেয়ে বলল, শুভ তোমার সমস্যা থাকলেও আমি তোমাকে ভালোবাসবো, আর শোনার পর সবাই চলে গেল। আমি যাব না, বলো। আর একটু বড় হও, তখন বলবো। ভালো থেকো। আবার মনে হয় কবে আসি না আসি, দেখা হয় না হয়। এই বলে ঘর থেকে বের হয়ে আসি
আর চলে যাই নানির কাছে। সব মামা মামির সাথে দেখা করে বিদায় নিয়ে আসলাম। সেতুকে একবার ভালো করে দেখলাম, দেখি সেতুর চোখে জল এসে পড়েছে। পরে আমি বাড়িতে এসে সেতুর সাথে ঘটনাগুলো সব বলি, শুধু কিসের কথা বাদ দিয়ে। আসলে আমি আর আম্মু ফ্রেন্ডের মতো। আমি ছোট থেকে আম্মুর সাথে শেয়ার করি। পরে কিছুদিন পর রংপুর ভার্সিটিতে চলে যাই। এর মাঝে সেতুর সাথে অনেক কথা, ভালো মন্দ এগুলোই জিজ্ঞেস করা হয়েছে। একদিন ভার্সিটিতে গিয়ে একটা মেয়ে বন্ধুর সাথে সেলফি তুলি আর ফেসবুকে পোস্ট করি। সেই পোস্ট সেতু দেখে ইনবক্স মাথায় তুলে ফেলে। ওই মেয়েটি কে? আমার বান্ধবী। বান্ধবী তাই কি হয়েছে? হ্যাঁ, ওইরকম ভাবে কাছাকাছি বসে সেলফি তোলা লাগবো নাকি? আমি তোমাকে কোনো মেয়ের সাথে সহ্য করতে পারি না। এরপর যদি আবার মেয়েদের সাথে সেলফি তুলো তাহলে আমি কিছু করে ফেলবো আর দোষ দিব তোমার। আচ্ছা ঠিক আছে, বলবো না। আমার অনার্সে পরীক্ষা দেই আর সেতু এসএসসি পরীক্ষা দেয়। সেতুর সাথে আমার অনেক কথা হয় 1 বছর। বলতে পারেন জিএফ বিএফ যেরকম করে কথা বলে আমরাও সেরকমভাবেই কথা বলি। 1 বছর সেতু আমার কাছে অনেকবার শুনতে চাইছে আমার প্রবলেম, কিন্তু আমি বলি নাই। এখন আমি চাকরি খুঁজছি আর সেতু ইন্টারে পড়ে। সেদিন শুধু জিজ্ঞেস করে, তোমার সমস্যাটা বলো। আমারও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর আমি বলি, আমি কোনোদিন বাবা হতে পারবো না। একটা অ্যাক্সিডেন্টে সমস্যা হয় আর ডাক্তার বলে আমি আর বাবা হতে পারবো না। সে তো শুধু মেসেজ সিন করলো আর হার্ট একটা ইমোজি দিল। পরে অফলাইনে চলে গেল। আমি অবশ্য জানি কেন চলে গেল। আমার যে সমস্যা এটা জেনে কোনো মেয়ে বিয়ে করবে না। আর বিয়ে করবেই বা কেন? আমি কোনোদিন তাকে মা ডাক শোনাতে পারবো না। এই যে সমস্যার কথা বললাম, এখানেও কিছু কারণ আছে। গল্পে থাকুন, জানতে পারবেন। গল্পের ভিতর টুইস্ট আনতে চাইতেছি। সেদিন সমস্যা বলার পর সেতু 3 দিন অনলাইনে আসে নাই। আমি ওকে মিস করতেছি অনেক। সেতু আমাকে অনেক কেয়ার করত, অনেক শাসন করত। তার দেওয়া মেসেজগুলো মিস করতেছি। 3 দিন পর অফলাইন আসলো। সেতুর নামের পাশে সবুজ বাতিটা জ্বলে উঠল। আমি একটা মেসেজ দিলাম, কেমন আছো? ভালো। বাড়ির সবাই কেমন আছে? ভালো। ভালো থেকো। হুম। পরে আর মেসেজ দিলাম না। একটু মনে মনে হাসলাম। হায় রে আবেগ, আগে কত কথা বলতো, এখন আর কথাই বলে না। মেসেজ তো দেয়ই না, আবার বলছে তোমাকে অনেক ভালোবাসি। সেতুর ভালোবাসা ছিল আবেগ, আর এই ভালোবাসার সমস্যার কথা শুনে জানালা দিয়ে পালালো। আর বলতো সমস্যা আছে তাই কি, অমনি ভালোবাসবো। আপনারা ভাবছেন হয়তো আমি কষ্ট পাচ্ছি না। আসলেই আমার কষ্ট হচ্ছে না। আজকে নতুনভাবে কেউ কথা বলা বাদ দেয়নি। অনেকে এরকমভাবে বলতো ভালোবাসি, কিন্তু সমস্যার কথা বলতেই কথা বলা বন্ধ করে দিছে। যদিও অন্য মেয়েদের থেকে সেতুর ব্যাপারটা একটু আলাদা, কারণ সেতুকে আমি ভালোবাসি। আর ভালোবাসাও না ভালো লাগা, এই আর কি। সেতুকে মিস করি, তার মেসেজগুলো মিস করি, এটাই। তাছাড়া আর কিছুই না। এখন আস্তে আস্তে সেতুকে ভুলে যাব, তার দেওয়া মেসেজগুলো আর মিস করব না। আমার একটা চাকরি হয়ে গেছে, এখন আর আমি বেকার নাই। কিছুদিন পর শুনতে পেলাম সেতুর বিয়ে ঠিক হয়েছে একটা এমবিবিএস ডাক্তারের সাথে। শুনে ভালোই লাগলো। বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। বিয়ের 7 দিন আগে থেকেই সব মামা মামি নানি সবাই ফোন দিয়ে বলতেছে তাড়াতাড়ি আসতে। আর বলবেই না কেন, 5 মামার একমাত্র ভাগিনা, অনেক আদরের। আর আমি ছোটবেলায় মামার বাড়ি বেশি থাকছি, কিন্তু এটা ওটা বলে বলি বিয়েতে যাইতে পারবো না। আসলে বিয়েতে যাইয়া সেতুর সামনে যাইতে শরম করবে, আর শরমের কারণটা আপনারা ফিল করতে পারবেন। সেতুর বিয়েতে আসতে আব্বু আম্মু আসতে বলেছে, কিন্তু না করে দিছি। আম্মু আসার জন্য জোর করে নাই, জোর করলে আসতেই হতো, কারণ আম্মু উপরে কথাগুলো সব জানে। আমার জীবনে সব ঘটনা আম্মুর সাথে শেয়ার করি। বিয়ের 4 দিন আগে সেতু মেসেজ দিছে, ভাইয়া বিয়ে আসবে না কেন? আসলে 1 বছর কথা বলার পর তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর তুমি মাঝপথে ছাইড়া দিলে। সব কিছুই সম্ভব, কিন্তু নিজের চোখের সামনে ভালোবাসা দেখা সম্ভব না। আপনাকে দিয়ে যদি আমি মা হতে না পারি তাহলে বিয়ে করে লাভ কি? আপনাকে তো কেউ বিয়ে করবে না। আমি আর কিছু না বলে হাসির একটা ইমোজি দিয়ে অফলাইন চলে গেলাম। বিয়ের 2 দিন আগে রুমে বসে আছি বললে ভুল হবে, অফিসের জন্য রেডি হচ্ছি। তখন দেখি মামা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি সালাম দিয়ে বললাম, আরে মামা, কখন আসলেন? এই জায়গায় বসেন। আমি বসতে আসিনি, তোমাকে নিতে এসেছি, চলো। মামা, নতুন নতুন অফিসে জয়েন করছি, আর ছুটি দিবে না, আর এমনি গেলে চাকরি থাকবে। তোমাকে কি কেউ কিছু বলেছে? তোমার মামি কি কিছু বলেছে বলো?
না মামা, আমি আর কি বলবো। তাহলে চলো তোমার অফিসে যাব, আমি ছুটি নিয়ে নিব। পরে বাধ্য ছেলের মতো মামাকে নিয়ে গেলাম অফিসের সামনে। গিয়ে মামা কাকে যেন ফোন করলো। পরে অবশ্য বুঝতে বাকি থাকলো না যে তার বন্ধুকে ফোন দিছিল। কিরে, কি অবস্থা? ওই পাশের লোকটির কথা শুনতে পারলাম না। আমি তোর অফিসের সামনে দাঁড়িয়ে আছি। লোকটি কি বলল শুনতে পেলাম না। কিছুক্ষণ পর দেখি আমাদের অফিসের বস বের হয়ে আসলো। আশা দেখে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। শুভ আমার ভাগিনা, ওর ছুটি লাগবে। আরে শুভ তোর ভাগিনা হয়? আগে বলবি তো, বললে আগেই ছুটি দিয়ে দিতাম। শুভ ছুটি চাইছিল কিন্তু দেই নাই, আরও বকা দিছি। এখন তো জানলি, ছুটি দিবি নাকি চলে যাব আমি? আরে তুই আইসে ছুটি না দিয়ে পারি বল? চল কিছু খাই। চল। পরে একটা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে খাইতে বসলাম। তা শুভ কি কাজ কিছু পারে না পারে না? পারে, কিন্তু নতুন তো, তাই মাঝে মাঝে সমস্যা হয়। কিন্তু পারফরমেন্স ভালো, আগাতে পারবে। হঠাৎ করে আসলি, ফোন দিয়ে আসতি, তোর ভাবি শুনলে খুশি হতো। সময় নাই রে, এখানে দুইটা কাজের জন্য এসেছি। এক হলো তোর সাথে দেখা করতে, আর ভাগিনাকে নিতে। মামা একটা কার্ড বের করে দিল আর বলল, বিয়ের দিন চলে যাইস, আমার মেয়ের বিয়ে, আর কোনো কিন্তু চলবে না বলে দিলাম। ঠিক আছে, চলে যাব। তাহলে আজকে উঠি রে, বাড়িতে অনেক কাজ, বুঝতেই তো পারছস। আচ্ছা যা। পরে আমরা চলে আসলাম, এসে সরাসরি নানির বাড়ি। নানির বাড়ি অনেক মানুষ, সবাই আমাকে দেখে কাছে আসলো, সবাই কথা বলল। কিছুক্ষণ পর আমার ছোট কিউট বোনটা আসলো আর বলল, আমার জন্য কি নিয়ে আইসো? কিছুই না। তোমার সাথে কথা নেই, যাও। ঠিক আছে না। নীলা আমাকে চকলেট দেয়গা। পরে ছোট বোন চকলেটটা নিয়ে দৌড় দিল। আমি আম্মুর সাথে কথা বললাম, বলে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। সেতুর সাথে এখনও দেখা হয়নি, অনেক খুশিতে আছে মনে হয়। বিয়ের সব আয়োজন কমপ্লিট করা হলো। বিয়ের দিন যেটা ভাবি নাই ওই কাজটাই হয়েছে। আরে ভাই, যেটা ভাবতেছেন ওইটা হয় নাই। আপনারা ভাবছেন সেতুর সাথে বিয়ে হবে, কিন্তু বিয়ে হবে না। আসলে আমি মেয়েদের উপর কোনো দিন ক্রাশ খাই নাই, বলতে পারেন কাউকে প্রথম দেখায় ভালোবেসে ফেলিনি। কিন্তু সেতুর বিয়েতে একটা মেয়েকে দেখি, যাকে দেখে বুড়াই ফিদা হয়ে যায়, ভালোবেসে ফেলেছি। কিন্তু মেয়েটিকে চিনি না। মামার বাড়ির আত্মীয়দের যতগুলো মেয়ে আছে সবগুলোই চিনি, কিন্তু এই মেয়েকে চিনলাম না। অত ভেবে লাভ নাই, শুভ আগে ভাব কিভাবে মেয়েটাকে পটানো যায়। যেভাবে হোক বিয়ের কয়দিনের ভিতর পটাতে হবে, না পটালে হাতছাড়া হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। দেখতে পেলাম মেয়েটা একাই বসে আছে। আমি তার কাছে গিয়ে বসলাম। বসে থেকে বুকের বাম পাশে হাত দিয়ে বলতে লাগলাম, উহ, আহ, ইস। আপনার কোনো সমস্যা হয়েছে? ডাক্তারকে ডাক দিতে বলবো? উহ, ওহ, ইস, দেখতেই পারছেন বুকের বাবাসে চিনচিন করছে। ডাক্তারকে ফোন করব? এই ব্যথা ডাক্তার দিয়ে ভালো হবে না। এই ব্যথা ভালো হতে হলে আপনাকে লাগবে গো, আপনাকে। আরে আপনি কি বলেন সব? আপনি পাগল হয়েছেন নাকি? প্রেমে পড়লে যদি পাগল হতে হয় তাও হব তোমার জন্য। কি বলেন এসব? এই বলে মেয়েটি চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম, ধ্যান ধরে বসে আছি। তখনই মামা বলল, শুভ এই কাজটা করতো। কাজ করতে চলে গেলাম, কিন্তু ওই মেয়েটির মায়াবী চোখ, এলোমেলো চুল, এত সুন্দর চাহনি, মিষ্টি মিষ্টি হাসি, সব মিলিয়ে পুরাই জোস। ভাবতে লাগলাম নামটা কিভাবে শোনা যায়। বাড়িতে যতগুলো লোক আছে তাদেরকে খাবার দিতে হবে, আর আমার দায়িত্ব হলো টেবিল ঘুরে ঘুরে দেখা। টেবিলের উপর সব কিছু রাখা হবে, সব আত্মীয়দের যা কিছু খাবে সব নিয়ে নিয়ে খাবে। ওইটাই দেখা লাগবো, কোন জায়গায় তরকারি শেষ হলো, পানি শেষ হলো, কারো খাইতে প্রবলেম হইতেছে কিনা। এত কাজ আর বিয়েবাড়ির এত মেয়েদের মাঝে আমার চোখ শুধু ওই মেয়েটিকে খুঁজে। বিয়েবাড়িতে মেয়ে পটানো আর কথা বলার জন্য একেবারে পারফেক্ট জায়গা। অবশেষে সবাইকে খাইতে দেওয়া হলো। অনেকে আসলো, কিন্তু ওই মেয়েটিকে আসতেছে না। কিছুক্ষণ পর সেতুর বড় বোনের সাথে আসলো ওই মেয়েটি। পরে খাবার পরিবেশন করা হলো। আমি আসতেই রিধি আপু যে টেবিলে বসেছে ওই টেবিলে গেলাম। রিধি আপুকে বললাম, একা খাচ্ছ? একলা খাবো কেন? এই যে কত মানুষ আমার আশেপাশে। আচ্ছা, আমাকে সাথে নিয়ে খাইলেও তো হয়, একটা মাংসের টুকরা খাওয়াই দাও। হ্যাঁ কর, খাওয়াই দিতেছি। আপা, এই মেয়েটার নাম কি? কোন মেয়েটা? তোর ডান পাশেরটা। ও, এর নাম হলো আফরিন। এ হলো। আর কিছু শুনতে চাই নাই, নামটা দিয়েই চলবে। আচ্ছা, মেয়েদের নাম শুনে কি করবে? আবার প্রেমে পড়ে গেলে নাকি? আফরিন শুধু সবকিছু শুনতেছে আর অবাক দৃষ্টিতে আমাদের দিকে দেখছে আর খাচ্ছে। কি যে বলো না তুমি।
প্রেমে পড়ে কি করবি? ফুপুকে বলে একটা বিয়ে করে ফেল, বয়স তো আর কম হলো না, আর কিছুদিন গেলে বুড়ো হয়ে যাবি, বউ পাবি না। আফরিনের মতো সুন্দর একটা মেয়ে পেলে তো এখনই বিয়ে করে ফেলতাম। আফরিন একটু কাশি দিল খাক খাক করে। আর নিধি কি বললি তুই? আর আমি এটা বলে ওখান থেকে চলে আসলাম। বেশিক্ষণ থাকলে প্রবলেম হয়ে যেত। সবার খাবার খাওয়া শেষ হলো, তখন মামা বলল, শুভ তুমি কি কিছু খাইছো? না মামা। তুমি তাহলে নিজের রুমে যাও, খাবার পাঠিয়ে দিতেছি। কিছুক্ষণ পর সেতুর শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তখন তো আর খাইতে পারবা না। খাবার খেয়ে ভালো ড্রেস পরে এটা পরিবর্তন করো, গরমে ঘামের কারণে ড্রেসটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে মামা। পরে চলে গেলাম নিধি রুমে। গিয়ে দেখি নিধি, আফরিন আরও কয়েকটা মেয়ে বসে থেকে ফোন চাপছে। আমাকে দেখে নিধি বলে উঠল, ক্যারে বান্দর, এখানে কি করস? আফরিনের দিকে তাকিয়ে থেকে বললাম, তাকে না দেখে আর থাকতে পারলাম না। কাকে রে? বুঝবি না রে। আপনারা হয়তো ভাবছেন নিধির ঘরে খাইতে যেতে বলল কেন। এখানে একটা কারণ হলো, বাড়িতে অনেক আত্মীয়, এখন আমাকে আলাদাভাবে খাওয়াতে হলে আলাদা একটা রুম তো লাগবে, তাই না? তখনই মামা খাবারের প্লেট নিয়ে ঢুকলো আর আমি টেবিলে বসে পড়লাম। মামা নিধিকে দেখতে পেয়ে বলল, তুই শুভকে তুলে তুলে দিস, শুভ তো তুলে নিয়ে খায় না। ওকে চাচ্ছু? সবার সামনে রেখে তরকারির বাটি, ভাতের বাটি আর যা কিছু আয়োজন করছিল সব খাইতে বসছি। তখন ছোট মামি এসে বলল, শুভ, ভাত নেও, তরকারি নাও। এমনকি মামি তুলে দিল। আমিও খাইতে লাগলাম। ছোট মামি চলে গেল, মেজো মামি আসলো, মেজো মামিও এসে তরকারি দিল, ভাত দিল, আমিও নিলাম। পেট ভরে গেছে। মেজো মামি চলে যাওয়ার পর আসলো সেতুর আম্মু, এসে বলল, তরকারি নাও। আমি বললাম নিব না, তবু জোর করে দিল। এদিক দিয়ে তো আমার অবস্থা খারাপ। পরে সেজো মামি এসে আরও দিয়ে গেল। আমার পেটে তো ঢুকে না। পিছনে তাকিয়ে দেখি নিধি আর ওর সাথে বসে থাকা মেয়েগুলো হাসতেছে। আর কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য নিধি এসে বলল, চামচ দিয়ে মাংস প্লেটে দিয়ে বলল, এই নিয়ে খা, বেশি করে খাওয়া। আমার অনেক রাগ উঠে গেল, মনটাই চাইতেছে ধরে পিটাই। প্লেটে মাংস দিয়ে নিধি পাশের চেয়ারে বসলো আর ওর সাথে মেয়েগুলোকে ডাক দিল। আই, আমরা সবাই ওর পাশে বসে থাকি, যাতে ও খাওয়া বাদ দিয়ে পালাতে না পারে। ব্যাককেল মেয়েগুলো সবাই পাশে এসে বসলো, সাথে আফরিন সহ। আফরিন মনে মনে বলতেছে, আমাকে অনেক জ্বালাইছস, এখন একটু প্রতিশোধ নেই। আফরিনও মাংস তুলে দিল আর বলল, খাও, খাইলে শরীর ভালো থাকবে। আফরিন এই কথা বলার সাথে সাথে বললাম, ভাবছিলাম খাবো না, কিন্তু এখন খাবো। হাজার হলেও আমার গার্লফ্রেন্ড এত আদর করে দিল, আমি কি না খেয়ে পারি? আফরিন তো রাগে ফায়ার, আর বাকি মেয়েগুলো হাসতেছে। এর মধ্যেই নিধির একটা কল আসে, আর একটু দূরে যাই কথা বলার জন্য। তখনই আফরিন আবার মাংস দেয় রাগ করে। আদর করে দিছি, খা, না খেয়ে উঠতে পারবি না। এবার দেওয়া দেখে রাগ উঠে গেল, এত খাবার খাওয়া যায় নাকি? রাগ ওঠার কারণে মাংসের ঝোল ঠোঁট দিয়ে ভরিয়ে নিলাম আর আফরিনের অপ্রস্তুত অবস্থায় সরাসরি লিপ কিস করি। লিপ কিস করেই দৌড়। পরে আর আফরিনের সামনে যাইনি। কিছুক্ষণ পর সেতু শ্বশুরবাড়ির লোক আসবে, সেই জন্য সব কিছু আরও সুন্দর করে সাজানো হলো। কিন্তু যেই সময় এই সেতু শ্বশুরবাড়ির লোকজন আসার কথা ছিল, ওই সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু কেউ আসছে না। তখন মামা কল করে ঘটকের কাছে। ঘটক মনে হয় কী বলল, তা শুনে মামা চোখে পানি এসে পড়েছে এবং মামা মাথায় হাত দিয়ে বসে পড়ল। পরে আমি আরও মামা এগিয়ে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। মামা যা বলল তাতে তো আমার হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা। কথা হলো সেতুর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে নাকি অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বাকি মামারা ওই মামাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, চিন্তা করিস না, আমরা তো আছি। সেতুর আব্বু উঠে আমার দিকে তাকালো আর বাকি মামারাও আমার দিকে তাকালো। তারপর মামারা কি মনে হয় চোখাচোখি করে চলে গেল আমার বাপের কাছে। আব্বুকে কি যেন বলল, আব্বুও হ্যাঁ হু করলো। পরে আম্মুর কাছে গিয়ে ওই কথাগুলোই বলল। পরে আম্মু আমার কাছে আসলো আর বলল সেতুকে বিয়ে করতে, কিন্তু আম্মু সেতু তো আমাকে পছন্দ করে না। তখনই আমার মামারা এসে পড়লো আর বলতে লাগলো, শুভ না করিও না, বুঝতেই তো পারছো। পরে আমিও রাজি হয়ে গেলাম। বর সেজে গিয়ে মণ্ডপে বসে পড়লাম। বিয়ে পড়ানো শেষ হলো, বর কনে একসাথে করে মিষ্টি করানো হলো। একটু আর চোখে আফরিনকে দেখলাম, দেখে আফরিন মনটা খারাপ করে আছে। হয়তো আফরিনও ভালোবেসে ফেলেছিল আমাকে। যার কপালে যার নাম লেখা থাকে ঘুরে ফিরে সেই জীবনসঙ্গী হয়। পরে বিদায় নিয়ে চলে আসলাম আমার বাড়ি। আগে ফোন দিয়ে বলা হয়েছে ঘর সাজানোর, তাই ঘর সাজিয়ে রেখেছে। এসে বউ আগে ঢুকানো হলো। কিছুক্ষণ পর আমি গেলাম, দেখি সেতু ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে একটু কাশি দিলাম, সেতু বসেই আছে। কোনো সারা শব্দ না পেয়ে আমি গিয়ে সেতুর ঘোমটাটা তুললাম। তখন সেতু বলল,
আপনার লজ্জা করে না হাঁটুর বয়সী মামাতো বোনকে বিয়ে করতে? আমি শক খেয়ে গেলাম। যখন প্রেম করতে চেয়েছিলে তখন এই কথাটা কোথায় ছিল? আর তোমাকে বিয়ে করতে চাইনি, তোমার বাপেই বিয়ে করাই দিছে। আচ্ছা বলেন তো, আপনাকে বিয়ে করে লাভটা কি? আর আপনার সাথে থাকা আর কোলবালিশের সাথে থাকা একই কথা। আপনি তো কোনোদিন বাবা হতে পারবেন না। আমি কি ইচ্ছে করে এই রোগে আক্রান্ত হয়েছি? আল্লাহ এরকম চাইছে তাই আমি বাবা হইতে পারবো না। হুম, কত স্বপ্ন ছিল ডাক্তার বেটাকে বিয়ে করে 2টা বাচ্চা নিব, কত মজা করব, কিন্তু ডাক্তার বেটা অন্য বেটিরে নিয়ে ভাগ্যে গেল। কপাল খারাপ আমার। আমরা একটা বাচ্চা কিনে নিয়ে আসতে পারবো তো, তাই না? পালো নেওয়া বাচ্চা আর নিজের গর্ভধারণ করা বাচ্চার মধ্যে অনেক পার্থক্য। আর আমি আপনার সাথেই তো থাকবো না, কিছুদিন যাক, ডিভোর্স দিয়ে দেব। ডিভোর্সের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। বাসর রাতে ডিভোর্সের কথা শুনতে হইতেছে। কত স্বপ্ন ছিল এই রাত নিয়ে, কিন্তু স্বপ্নগুলো স্বপ্ন রয়ে গেল। কপাল। বাসর রাতের কথা চিন্তা করতেছি। সেতুর দিকে তাকিয়ে দেখি সেতু ঘুমিয়ে গেছে। আমিও সেতুর পাশে শুয়ে পড়লাম। সকালে সেতুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আমার ঘুম সেতুর আগেই ভাঙছে, কিন্তু উঠি নাই, কারণ সেতুকে জড়িয়ে শুয়ে থাকতে ভালোই লাগছে। তখনই সেতুয়ের ঘুম ভেঙে গেল। আর সেতু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পরে সেতু এমন একটা কাজ করলো যে কাজটা আমি ভাবতেই পারি নাই। সেতু আমার কাছে থেকে ছাড়াতে না পেরে গালের ভিতর চিমটি মারল। আর আমিও বলে উঠলাম। গালে হাত দিয়ে দেখি যেই জায়গায় চিমটি দিছে ওই জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। লজ্জা করে না আপনার আমাকে জড়িয়ে ধরতে? যত সব ফালতু ছেলে। বউকে জড়িয়ে ধরে ঘুমালেই সবকিছু হয় না, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকতে হয়। আমি কি বলবো না বলবো খুঁজেই পাচ্ছি না। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। একজনের একটা সমস্যা থাকতেই পারে, তাই বলে কথায় কথায় এই রকম। কিভাবে বলবো? হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিবেন। এটা শুনে আরও মেজাজটা খারাপ হয়ে গেল। পরে মারলাম একটা থাপ্পড়। এত ডিভোর্স করস কেন রে? ডিভোর্স কি খুব ভালো জিনিস নাকি? ডিভোর্স দিলে আমার কিছুই হবে না। আর তোর সাথে ছেলেরা কথা বলবে, কিন্তু কেউ বিয়ে করার জন্য না, শুধু তোর দেহ লুটার জন্য। এইগুলো বলে আমি চলে আসলাম বাহিরে। বিয়েটা কীরকম হলো তা আপনারা জানেননি, তাই আমাদের বাড়িতে বেশি আয়োজন নেই। আমার ভালো বন্ধু আছে আমার বাড়ির পাশে, ওর নাম রবি। আমি রবিদের বাড়িতে চলে গেলাম। মনটা ভালো ছিল না, তাই গেম মোড ডু নট ডিস্টার্ব চালু করে গেম খেলা শুরু করলাম আমি আর রবি। সেতুকে এসব কথা বলার পরে সেতুর আরও রাগ করেছে। সেতু ফ্রেশ হয়ে বাইরে এসে সবার সাথে কথা বলতেছে। আম্মু আব্বু আমাকে খুঁজতেছে, কারণ সকালে একেবারেই আমাকে দেখে নাই। 12টার সময় গেম থেকে বের হয়ে দেখি 50টার মতো মিসড কল উঠে আছে। দেখি আম্মুয়ের নাম্বার থেকে কল এসেছে, আব্বু কল দিছে, আরেকটা অপরিচিত নাম্বার। আমি রবিদের বাড়ি থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটা ধরলাম, আর অপরিচিত নাম্বারটাতে কল ব্যাক করলাম। কল রিসিভ করে কিন্তু কথা বলে না। কে আপনি? হ্যালো হ্যালো, কিন্তু কথা বলে না। কিছুক্ষণ পরে পরে বলল আমি। আমি বলার পর চিনতে পারলাম সেতু কল দিছে। পরে কলটা কেটে দিছি। দেখি বাড়ির কাছাকাছি এসে পড়ছি। বাড়িতে ঢোকার পরপরই আব্বু আম্মু জিজ্ঞেস করলো, কই গেছিলা? রবিদের বাড়িতে গেছিলাম। এই কথা বলার সাথে সাথে শুরু হলো বকাবকি। আমি চুপচাপ সব কিছু শুনে ঘরে গেলাম, গিয়ে ফোনটা চার্জ দিলাম। ঘরে সেতু বসে আছে। আমাকে দেখে জিজ্ঞেস করলো, কই গেছিলেন এত সকালবেলা? কই গেছিলাম তুমি শুনে কি করবা? ফোনটা চার্জে দিয়ে বাইরে এসে পড়লাম। আমাদের বাড়িতে হালকা কিছু আয়োজন করা হয়েছে। সেতুদের বাড়ি থেকে 2-3 জন লোক আসবে আমাদের নিতে। আমি ফ্রেশ হয়ে ঘরে গিয়ে শুয়ে আছি, আর সেতু বসে থেকে ফোন চাপতেছে। ফোন চার্জে, তাই টিপতেও পারছি। সেতুর দিকে তাকিয়ে আছি। ওরকম তাকিয়ে থাকেন কেন? তখনই একটা ফোন আসলো। দেখি আমার বন্ধুর গার্লফ্রেন্ড এবং আমার ন্যাংটাকালের বান্ধবী ফোন দিছে। নাম হলো মিথিলা। ফোন চার্জে ছিল, তাই রিসিভ করে স্পিকার বাড়িয়ে দিয়ে বললাম, কি রে শয়তান, বিয়ে করলি আর একটু কইলিও না? তাতেই আবার বলতি বিয়ে করার সময় তোদের ছাড়া বিয়ে করবি না। হঠাৎ করে সব কিছু হয়ে গেছে, রবিকে বলার টাইম পাই নাই। রবি বলল তোর বউ দেখতে একদম বাজে। আমার দেখে রবির হিংসা হয়েছে, ওটা সুন্দর না তাই। আরও কি শুনলাম? কি শুনলি? শুনলাম রাতে বলে বিলাই মারতে পারস নাই। ধুর বেটি, এসব কি বলস? এমনি বললাম রে। পরে কথা কইরো, ফোন চার্জে আছে। আগে তো অনেক কথা বলতি, এখন বউ হয়েছে না, কথা বলবি কেন? বাবু রাগ করো না, রবি চিপাই নিয়ে চকলেট দিবনি। বান্দর, চিপাই নিয়ে চকলেট দিবে মানে? রবিকে বললেও রবি বলবনি কিভাবে চিপাই নিয়ে চকলেট দিতে হয়। এই কথা বলে কলটা কেটে দিলাম। আমি কেটে না দিলে কথা বলতেই থাকতো। ফোনটা রেখে সোজা হয়ে পিছনে তাকাতেই পারি নাই, দেখি সে তো দাঁড়িয়ে আছে। মেয়েটা কে ছিল আর আমাকে খারাপ দেখা যায় এটা বললো কেন? মেয়েটা কে আছে তোমাকে বলবো কেন? আর যাকে দেখতে যেরকম লোকে তো তাকে সেরকম বলবে। তুমি ওকে বাবু বললা কেন? ভালো লাগছে তাই বলছি। আর আপনি থেকে তুমি বলছো কেন? আমি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলবা।
সে তো ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? তোমাকে তো ডিভোর্স দিয়ে দিব। এটা শুনে রাগ করে সেতু চলে গেল আর আমি শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সেতুর বাড়ি থেকে লোকজন আসলো। খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম। শ্বশুর বাড়ি যাওয়ার পর সেতুকে জ্বালানোর জন্য। মেয়েদের বলতে কাছের মানুষকে জ্বালানোর সহজ উপায় হলো কাছের মানুষের সামনে অন্য মেয়েদের সাথে কথা বলা। শ্বশুর বাড়িতে যাওয়ার পর সেতুদের সব আত্মীয়রা ছিল। গিয়ে দেখি আফরিনও আছেই। মেয়েটার মনটা অনেক খারাপ। কপালে যা থাকে তাই তো হয়। আমাদের যে থাকার রুম দেওয়া হয়েছে ওই রুমে আগে থেকেই সেতু ছিল। পরে গেলাম, গিয়ে দেখি সেতুর বোনগুলো একসাথে বসে আছে। আমিও তাদের সাথে যোগ দিলাম। ওদের ভিতর থেকে একটা মেয়ে, দুলাভাই কত হ্যান্ডসাম।